অপারেশন সিন্দুর, যেখানে ভারত পাকিস্তানের 9টি স্থানে হামলা চালায়, যা তারা দাবি করে যে পাহেলগামে পাকিস্তানের মদতপুষ্ট গণহত্যা ছিল, যেখানে 26 জন পর্যটক নিহত হয়েছিল। এই ঘটনার প্রতিশোধ নিতে ভারত ফরাসি তৈরি স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র, যা স্টর্ম ও শ্যাডো নামেও পরিচিত, এবং হ্যামার, একটি নির্ভুল নির্দেশিত ফ্রিফল বোমা সহ উন্নত অস্ত্রের মিশ্রণ ব্যবহার করেছে বলে জানা গেছে। কিন্তু এখানেই মোড়। পাকিস্তান দাবি করেছে যে তারা 5টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। আরও বিস্তারিত তথ্য সামনের ভিডিওতে। আমরা এখন ভারতের যুদ্ধ বিমান, যার মধ্যে ফরাসি তৈরি রাফায়েলও ছিল, উৎক্ষেপণের মাধ্যমে শুরু হওয়া অভিযানটি কিভাবে সংঘটিত হয়েছিল তার বিস্তারিত সময়রেখা দেখব। ভোর 1:28 ভারত পাকিস্তান বা পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টি উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুতে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। জানা গেছে এই লক্ষ্যবস্তুগুলিতে জৈশ-ই মোহাম্মদ মুরেকের সদর দপ্তর বাজা হুইপার, যা হাউস লস্কর রিটেইনমেন্ট সুবিধা হিসেবে পরিচিত, এবং তারা কালীন সালট, পেম্বার কোটলি এবং মুজাফফরাবাদের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলি অন্তর্ভুক্ত ছিল। ভারতীয় বিমান বাহিনী স্কাপ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হ্যামার প্রিসিশন গাইডেড বোমা দিয়ে সজ্জিত রাফাল জেট মোতায়েন করেছিল। পুরো আকাশ অভিযানটি প্রায় 23 মিনিট স্থায়ী হয়েছিল, উচ্চ সমন্বয় এবং দ্রুততার সাথে পরিচালিত হয়েছিল। রাত 1:28 থেকে 1:51 এর মধ্যে বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বাজা, হুপার এবং মুজাফফরাবাদে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে, যা মাটিতে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়েছে। ধারণা করা হচ্ছে এই হামলাটি মূলত হরিয়ানার আম্বালা বিমান ঘাঁটি থেকে সংঘটিত হয়েছিল, যা ভারতীয় বিমান বাহিনীর প্রধান রাফায়েল ঘাঁটিগুলির মধ্যে একটি। ভোর আনুমানিক 2:00টায় স্টর্ম শ্যাডো এয়ার লঞ্চ ক্রুজ মিসাইলে সজ্জিত রাফায়েল যুদ্ধবিমানের একটি দল সম্ভবত রেডিও নীরবতার মধ্যে আম্বালা থেকে উড্ডয়ন করে। রাফায়েল তার দীর্ঘ পাল্লা এবং গোপনে ব্যবহারযোগ্য প্রোফাইলের কারণে উচ্চতায় উঠেছিল এবং আন্তর্জাতিক সীমান্তের দিকে একটি তীর্যক উড্ডয়ন পথ বজায় রেখেছিল। রাডার কভারেজ এড়িয়ে ইন্দো-পাক সীমান্ত থেকে প্রায় 100 থেকে 120 কিলোমিটার দূরে ভারতীয় আকাশসীমার সাথে অবস্থান করেছিল। পাকিস্তানের অভ্যন্তরে পূর্বপরিকল্পিত স্থানাঙ্কগুলিতে স্কেল ক্ষেপণাস্ত্রগুলি নিক্ষেপ করা হয়েছিল, যা সীমান্তবর্তী সন্ত্রাসী সরবরাহের সাথে সম্পর্কিত অবকাঠামোকে লক্ষ্য করে তৈরি করা হয়েছিল বলে জানা গেছে। 500 কিলোমিটারেরও বেশি স্কাপ পাল্লার কারণে ফরাসি রাফায়েলকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের প্রয়োজন হয়নি এবং ক্ষেপণাস্ত্রটি সম্ভবত উচ্চ নির্ভুলতার সাথে আঘাত করার আগে শত্রুর রাডার এড়াতে ভূখণ্ডের দিক নির্দেশনা ব্যবহার করে কম উচ্চতায় ভ্রমণ করেছিল। একই সাথে নিয়ন্ত্রণ রেখার কাছে সামনের অবস্থানগুলিতে কৌশলগত হামলার জন্য হ্যামার, অত্যন্ত চট্টে মডুলার যুদ্ধাস্ত্র বর্ধিত পরিসরের বোমা দিয়ে সজ্জিত রাফায়েল বিমানের দ্বিতীয় তরঙ্গ মোতায়েন করা হয়েছিল। এই জেটগুলি সম্ভবত আম্বালা থেকে অথবা জম্মু ফরওয়ার্ড অপারেটিং স্ট্রিপ থেকে উড্ডয়ন করেছিল। প্রায় 50 থেকে 70 কিলোমিটার দূরত্ব থেকে হ্যামার বোমা ছুড়েছিল, কোটলি এবং বিনবারের মতো এলাকার কাছাকাছি বাংকার এবং চলাচল করিডোরগুলিকে লক্ষ্য করে। এই নির্ভুল বোমাগুলি শক্ত আশ্রয়স্থল ভেদ করতে সক্ষম এবং সম্ভবত কলকারখানা এবং কর্মী বা অস্ত্র ধরার জন্য ব্যবহৃত সুরক্ষিত আশ্রয়স্থলগুলিকে নিষ্ক্রিয় করার জন্য ব্যবহৃত হতো। প্রায় একই সময়ে বেরেলি বিমান বাহিনী স্টেশন থেকে সুখোই-30 যুদ্ধ বিমান উৎক্ষেপণ করা হয়। তারা হয়তো এয়ার-1-এর তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করছে। সুখোই-30 একটি ভিন্ন পথ অনুসরণ করেছিল, উৎক্ষেপণের আগে আরও দক্ষিণ এবং পশ্চিমে ভেসে গিয়েছিল। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রগুলি গুরুত্বপূর্ণ লজিস্টিক নোডগুলিতে লক্ষ্যবস্তু করে, যার মধ্যে সন্দেহভাজন অস্ত্রের ডাম্প এবং অসম যুদ্ধ সমর্থনকারী রাডার ইনস্টলেশন অন্তর্ভুক্ত। 2.8 ম্যাকের বেশি গতিতে উড়ন্ত ব্রহ্মোস শত্রুর প্রতিক্রিয়া সময়কে উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছিল। পাকিস্তানি ভূখণ্ডের 400 থেকে 500 কিলোমিটার পর্যন্ত অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল। সু-30 বর্ধিত পরিসরের কারণে বিমানটি মিশন সম্পন্ন করতে এবং প্রতিকূল আকাশসীমা অতিক্রম না করেই ফিরে আসতে পারত। এই বিমান অভিযানের সমর্থনে রিজগার এবং পাঞ্চের কাছে মোবাইল ফরওয়ার্ড লঞ্চারের জন্য লঘুচাপকারী ড্রোনের একটি নেটওয়ার্ক, সম্ভবত দেশীয় আলফাস বা ইসরায়েলি স্কাই স্ট্রাইকার ইউনিট, মোতায়েন করা হয়েছিল। এই মনুষ্যবিহীন সিস্টেমগুলি কয়েক ঘন্টা আগে চালু করা হয়েছিল এবং তাদের নির্ধারিত লক্ষ্যবস্তু এলাকায় প্রদক্ষিণ করছে। শত্রুর গতিবিধি বা নেতৃত্বের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর এই কামিকাজে ড্রোনগুলি তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যার ফলে স্থানীয় কিন্তু গুরুতর ক্ষতি হয়, বিশেষ করে মোবাইল রেডিও স্টেশন এবং একটি শক্ত আশ্রয়স্থলে যাওয়ার পথে কমান্ড গাড়ির কনভয়ের ক্ষতি হয় বলে জানা গেছে। এই অঞ্চল থেকে আসা অসমর্থিত প্রতিবেদন থেকে জানা যায় যে সাম্প্রতিক উত্তেজনার ফলে 5টি ভারতীয় বিমান ভূপাতিত হওয়ার পর পাকিস্তান দ্রুত এবং জোরালো প্রতিক্রিয়া দেখিয়েছে।
পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের দেওয়া বিবৃতি অনুসারে লক্ষ্যবস্তুতে থাকা সম্পদের মধ্যে রয়েছে 3টি ডাসাল্ট রাফাইল যুদ্ধবিমান, 29 মে ম্যাকক্রেতে অবস্থিত একটি সুখোই SU-30 এবং একটি ইসরায়েলি তৈরি হেরন ড্রোন। কিন্তু আমরা এগিয়ে যাওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক এই ফরাসি তৈরি স্কাপ ক্ষেপণাস্ত্রটি কিভাবে কাজ করে। স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রগুলি ডাসাল্ট রাফাইল, ইউরোফাইটার টাইফুন এবং সম্প্রতি MiG-29 বা SU-27 জেট থেকে উৎক্ষেপণ করা যেতে পারে। অ্যানিমেশনে যেমন দেখানো হয়েছে, এটি একটি কম পর্যবেক্ষণযোগ্য আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র। মজার ব্যাপার হল, স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ফ্রান্সিস এগ নামেও পরিচিত। এটিকে একজন ব্যক্তির সাথে তুলনা করলে এর আকার আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। আসুন এটিকে আমেরিকান ক্রুজ ক্ষেপণাস্ত্র বা রাশিয়ান ক্ষেপণাস্ত্রের সাথে তুলনা করি। আপাতত আমরা এটি কিভাবে কাজ করে তার ধাপে ধাপে বিন্যাসটি দেখব। বিমানটি ক্ষেপণাস্ত্রটি ছেড়ে দেয়। কয়েক সেকেন্ড পর ক্ষেপণাস্ত্রটি তার দুটি ডানা খুলে দেয়। এটি প্রথমে নির্দেশনার জন্য ইনার্শিয়াল এবং জিপিএস ব্যবহার করে। প্রথম পর্যায়ে ক্ষেপণাস্ত্রটি কম উচ্চতায় নেমে আসে এবং জিপিএস ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে, ঠিক যেমনটি এখানে দেখানো অ্যানিমেশনে দেখানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এটি রাডারের আড়ালে এবং পাহাড় এবং মাটির খুব কাছে উড়ে যায়। এই কারণেই পাকিস্তান সেনাবাহিনীর রাডার স্টর্ম ও শ্যাডো ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে পারেনি। চূড়ান্ত পর্যায়ে ক্ষেপণাস্ত্রগুলিকে পরিচালনা করার জন্য একটি থার্মাল হোমিং হেড এবং একটি ভূখণ্ডের কন্ট্রোল ম্যাচিং ব্যবহার করা হয়। এটা এভাবেই কাজ করে। এটি আইআর সেন্সর, ইমেজিং, ইনফ্রারেড গোপন ট্র্যাক এবং প্রক্রিয়াকরণ চিত্র ব্যবহার করে এটিকে তার লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সাহায্য করে। এটি আরও উঁচুতে উঠে যায়। এটি কমান্ড এবং কন্ট্রোলকে অন্ধকারে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ করতে সাহায্য করে, একটি দ্বিমুখী ডেটা লিঙ্ক ব্যবহার করে নাকের কোণ জেটিসনের চূড়ান্ত কৌশলের জন্য, যাতে একটি উচ্চ রেজলিউশন থার্মোগ্রাফিক ক্যামেরা বা ইনফ্রারেড হোমিং লক্ষ্যবস্তু এলাকা পর্যবেক্ষণ করতে পারে। এরপর ক্ষেপণাস্ত্রটি তার প্রিলোডেড ডেটা তথ্যের উপর ভিত্তি করে তার লক্ষ্যবস্তু শনাক্ত করার চেষ্টা করে। যদি সবকিছু অনুমোদিত হয়, তাহলে লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য এটি মারা যায়। কিন্তু আসুন দেখে নেওয়া যাক কিভাবে এই সব শুরু হয়েছিল। ভারতের মতে, পাকিস্তান থেকে ফিরে আসা বিদবাহরার স্থানীয় বাসিন্দা অমিত ফকার একটি চুক্তির মাধ্যমে দলটিকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফকার এবং তার সহযোগীরা 2024 সালের অক্টোবরে নিয়ন্ত্রণ রেখার দুর্গম এবং দুর্গম পুঞ্চ রাজৌরি সেক্টর দিয়ে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে প্রবেশ করেছিলেন। এই সেক্টর, যা তার কঠিন ভূখণ্ডের জন্য পরিচিত, ঐতিহাসিকভাবে অবৈধ ক্রসিং এর জন্য শোষিত হয়েছে। অনুপ্রবেশের পর দলটি জম্মু ও কাশ্মীরের বন ও পাহাড়ি পথ দিয়ে গোপনে চলাচল করত। তারা সাবধানে শনাক্তকরণ এড়াতে অভ্যন্তরীণ পথ এবং পাহাড়ি অঞ্চলে লেগে থাকে, অবশেষে অনাথনাগ এবং অবশেষে পহেলগামে পৌঁছায়। আক্রমণকারীরা প্রিয় পর্যটন কেন্দ্র বাজার এবং মেডোর আশেপাশের ঘন পাইন বন থেকে বেরিয়ে আসে এবং সেখানে জড়ো হওয়া সন্দেহাতীত পর্যটকদের উপর গুলি চালায়। আসুন আক্রমণের বিস্তারিত সময়রেখা এবং কিভাবে ভয়াবহতা প্রকাশ পায় তা দেখি। 225 নম্বরের কাছাকাছি সময়ে বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান যে পর্যটকরা যখন পিকনিক করছিলেন অথবা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তারা প্রথম গুলির শব্দ শুনতে পান। এরপর এক সংক্ষিপ্ত ভৌতিক নীরবতা নেমে আসে। দর্শনার্থীদের মধ্যে বিভ্রান্তি ও ভয়ের সঞ্চার হয়। ছদ্মবেশী পোশাক পরা 245 জন সশস্ত্র জঙ্গি কাছের জঙ্গল থেকে বেরিয়ে এসে জনতার উপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন যে আক্রমণকারীরা মাঝে মাঝে পুরুষদের চিহ্নিত করে জিজ্ঞাসা করত যে তারা কি মুসলিম কিনা এবং গুলি করার সিদ্ধান্ত নিত। অনেক কন্দ আশ্রয়ের জন্য ছুটে বেড়ার আড়ালে লুকিয়েছিল, কর্দমাক্ত ঢাল বেয়ে নেমেছিল অথবা গুলি এড়াতে গর্তে ঝাঁপিয়ে পড়েছিল। প্রায় 30 মিনিট ধরে নিরলসভাবে গুলিবর্ষণ চলতে থাকে। বিকেল 3টা নাগাদ আক্রমণকারীরা কয়েকটি উপলব্ধ প্রস্থান পথের কাছে পালানোর চেষ্টা করা পর্যটকদের লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছিল। নৃশংস এই হামলায় কমপক্ষে 26 জন নিহত হন, যার মধ্যে ছিলেন মধুচন্দ্রিমায় থাকা একজন নৌবাহিনীর কর্মকর্তা এবং একজন প্রাক্তন ব্যাংকার। বিকেল 3:40 নাগাদ ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টারগুলি আকাশে এসে পৌঁছায়, যা বৃহৎ পরিসরে উদ্ধার অভিযান শুরুর ইঙ্গিত দেয়। বিশেষ বাহিনী বিকাল 4:00টা নাগাদ দ্রুত এলাকাটি সুরক্ষিত করে হতবাক ও ভীত সন্ত্রস্ত বেঁচে যাওয়াদের নিরাপদ স্থানে নিয়ে যায়। এরপর সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যে নিরাপত্তা বাহিনী তাদের সাথে লড়াই করার আগেই সন্ত্রাসীরা আবারও আশেপাশের ঘন জঙ্গলে উধাও হয়ে যেতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শী এবং তদন্তকারীরা পরে জানিয়েছেন যে আক্রমণকারীরা তাদের পালানোর সুবিধার্থে বনভূমি ব্যবহার করেছিল, দুর্গম ভূপ্রকৃতি এবং ভূখণ্ডের প্রাকৃতিক ছদ্মবেশের পূর্ণ সুযোগ নিয়ে। আরও ট্র্যাকিং এড়াতে দলটি তাদের পশ্চাৎসরণের সময় চুরি করা মোবাইল ফোন ফেলে দেয় বলে জানা গেছে। সর্বশেষ খবর অনুসারে সন্ত্রাসীরা এখনও পলাতক। পোহাগাম এবং একটি আন্তনাগের আশেপাশের জঙ্গল এবং পাহাড় জুড়ে ব্যাপক তল্লাশি চলছে। আগামী কয়েক মাস ধরে যদি ভারতীয় আক্রমণ অব্যাহত থাকে,
তাহলে পাকিস্তান এভাবেই প্রতিক্রিয়া জানাতে পারে। আপাতত উভয় পক্ষই অকল্পনীয় পারমাণবিক অস্ত্রের ব্যবহার এড়াতে দৃঢ় প্রতিজ্ঞ বলে মনে হচ্ছে, কিন্তু কেউই পূর্ণ মাত্রার প্রচলিত যুদ্ধ থেকে পিছু হটতে ইচ্ছুক বলে মনে হচ্ছে না। পাকিস্তান যখন জানত যে তার সামরিক ও অর্থনীতি ভারতের তুলনায় দুর্বল, তখন তারা বুঝতে পেরেছিল যে সময় তাদের পক্ষে নেই। তাদের জেনারেলরা একমত হয়েছিলেন যে যদি যুদ্ধ আসতেই হয় তাহলে তাদের দ্রুত এবং নৃশংস হতে হবে। পাকিস্তানের কৌশল হবে সহজ। ভারত তার অপ্রতিরোধ্য শক্তি প্রয়োগ করার আগেই জোরে আঘাত করো, তাড়াতাড়ি আঘাত করো, অঞ্চল দখল করো এবং বিশ্বকে হস্তক্ষেপ করতে বাধ্য করো। আপনি যখন এটি দেখছেন তখন ডেটা ব্রোকাররা আপনার ব্যক্তিগত তথ্য, আপনার বাড়ির ঠিকানা, ফোন নম্বর, অনলাইন অনুসন্ধান এবং এমনকি আর্থিক বিবরণ সংগ্রহ এবং বিক্রি করতে পারে। এই তথ্য কেবল স্প্যাম কল এবং প্রতারণার প্রচেষ্টার দিকে পরিচালিত করে না, এটি আপনার ব্যক্তিগত ক্রেডিট স্কোরকেও প্রভাবিত করতে পারে, কারণ স্ক্যামাররা আপনার ডেটা হেরফের করতে পারে, যার ফলে ঋণ অস্বীকারের সম্ভাবনা থাকে। এখানেই ইনকোনি আসে। আপনার গোপনীয়তা রক্ষা করার জন্য পরিষেবাটি উন্মুক্ত ডেটার জন্য ওয়েব স্ক্যান করে স্বয়ংক্রিয় অপসারণের অনুরোধ পাঠায় এবং আপনার তথ্য মুছে ফেলা নিশ্চিত করার জন্য ক্রমাগত অনুসরণ করে। এটি নিয়মিত স্ক্যানও করে যাতে ডেটা ব্রোকাররা আপনার তথ্য আবার প্রচলনে ফিরিয়ে আনতে না পারে, একই সাথে আপনার ডেটা ট্র্যাক করার জন্য একটি স্পষ্ট রিয়েল টাইম ড্যাশবোর্ড প্রদান করে। তাই ইনকোনি ব্যবহার করে আপনার ব্যক্তিগত তথ্য ফিরিয়ে নিন। নিচের খাম আইটালি লিঙ্কটি ব্যবহার করে আইটালি কোড ব্যবহার করুন এবং বার্ষিক প্ল্যানে 60% ছাড় পান। তারা ভারতের কোর স্টার্ট মতবাদ, যা শত্রু অঞ্চলে বিদ্যুৎস্পৃষ্ট আক্রমণের কল্পনা করেছিল, তাকে তাদের নিজস্ব এক ধরনের মরিয়া আক্রমণে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। এভাবেই আঘাত হানবে। শুধু মনে করিয়ে দিচ্ছি, পাকিস্তানের কাছেও আমেরিকান স্ট্রোল যুদ্ধবিমান আছে, কিন্তু চুক্তি অনুসারে ভারতের বিরুদ্ধে সেগুলো ব্যবহার করা যাবে না। তাই তাদের পরিবর্তে প্রথম দিনে ভোর হওয়ার আগে প্রথম আক্রমণ করার জন্য এই চীনা G-17 জেটগুলি রয়েছে। পাকিস্তানি জেটগুলি সীমান্ত পেরিয়ে যুদ্ধ করবে পাঞ্জাব, রাজস্থান এবং জম্মুতে ভারতের ফ্রন্টলাইন বিমান ঘাঁটিগুলিকে পঙ্গু করার লক্ষ্যে। তাদের ক্ষেপণাস্ত্রগুলি রাডার স্টেশন, কমান্ড হাব এবং বিমান ক্ষেত্রগুলিতে চিৎকার করে আঘাত করে ভারতীয় প্রতিরক্ষাকে অন্ধ করে দিতে এবং পরবর্তী পরিস্থিতির জন্য ভিত্তি নরম করতে চায়। এরপর পাকিস্তান সার্ভাল সাপোর্ট যান সহ প্রধান যুদ্ধ ট্যাঙ্ক খালিদ মোতায়েন করবে। তারা লাহোর সাগর অ্যাল্ট করিডোর থেকে সরে যাবে। পাকিস্তানের অভিজাত সাঁজোয়া ডিভিশনগুলি ভারতীয় পাঞ্জাবে ইচ্ছাশক্তির বজ্রপাত করবে। তাদের তাৎক্ষণিক লক্ষ্য স্পষ্ট। ভারত কোন প্রতিক্রিয়া দেখানোর আগেই অমৃতসর এবং আশেপাশের জেলাগুলি দখল করে নিন। ভারতীয় ভূখণ্ড ধরে রাখলে পরবর্তীতে আলোচনায় পাকিস্তানকে শক্তিশালী সুবিধা মিলবে, যদি তারা তা ধরে রাখতে পারে। একই সময়ে কাশ্মীরের দুর্গম পাহাড় পেরিয়ে পাকিস্তানি বিশেষ বাহিনী, অনিয়মিত যোদ্ধা এবং অভিজ্ঞ অনুপ্রবেশকারীরা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে প্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল আরও উচ্চাভিলাষী, কারণ শ্রীনগর মহাসড়কের গুরুত্বপূর্ণ যানজট এবং কাশ্মীর উপত্যকাকে ভারতের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করা ছিল তাদের লক্ষ্য। আরও দক্ষিণে ভারতীয় বাহিনী পাকিস্তানের পাক প্রদেশে ঢুকে পড়ে, হায়দ্রাবাদ এবং করাচির দিকে ছুটে যায়, এই আশায় যে ভারতীয় রিজার্ভ সৈন্যদের আসল অভিযান থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। এদিকে সমুদ্রে পাকিস্তানের নৌবাহিনী জানত যে তারা বিশাল ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন এবং বাহকদের সাথে খুব একটা তুলনা করতে পারে না। যুদ্ধের ঝুঁকি নেওয়ার পরিবর্তে তারা মুম্বাই এবং গুজরাটের উপকূলের কাছে মারাত্মক মাইনফিল্ড স্থাপনের জন্য আরব সাগরের অন্ধকার জলে তাদের সাবমেরিন পাঠায়। তাদের কাজ ছিল ভারতের নৌবাহিনীকে পরাজিত করা নয়, বরং ভারতকে ব্যাহত করা, বিলম্বিত করা এবং মূল্যবান সম্পদ অন্যত্র সরিয়ে নিতে বাধ্য করা। এবার দেখা যাক ইন্ডিয়া কোস্টগার্ড সামরিক মতবাদ কিভাবে কাজ করে, যেখানে ভারতের সামরিক বাহিনীর বিভিন্ন শাখা একটি ঐক্যবদ্ধ যুদ্ধ গোষ্ঠীর অংশ হিসেবে আক্রমণাত্মক অভিযান পরিচালনা করে। পাকিস্তানি ট্যাঙ্কগুলি যখন সীমান্ত অতিক্রম করছে, তখনও ভারতীয় বিমান বাহিনী, যা পাকিস্তানের চেয়ে অনেক বড় এবং শক্তিশালী, ইতিমধ্যেই তাদের নিজস্ব যুদ্ধ পরিকল্পনা বাস্তবায়ন করছে। তাদের কাছে পরীক্ষিত মিগ-20 এবং শক্তিশালী সুখোই Su-30 এর পাশাপাশি ছিল অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান। কয়েক মিনিটের মধ্যেই এই বিমানগুলি পাকিস্তানের অগ্রসরমান সাঁজোয়া স্তম্ভগুলির মুখোমুখি হবে, হক্সের মতো যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বে। ইলেকট্রনিক জ্যামার দ্বারা সুরক্ষিত এবং ইন্টারসেপ্টর দ্বারা পরিবেষ্টিত যুদ্ধবিমানের ঢেউ পাকিস্তানের আকাশসীমার গভীরে আছড়ে পড়ে। তাদের লক্ষ্যবস্তু ছিল সাবধানে নির্বাচিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক, রাডার স্টেশন এবং লাহোর, সারগোটা এবং মাল্টার মতো শহরগুলিতে গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র। এই অভিযানটি স্পষ্টতই নৃশংস ছিল, যা পাকিস্তানের সেনাবাহিনীর নেতৃত্ব ও নিয়ন্ত্রণের ক্ষমতাকে পঙ্গু করে দিয়েছিল, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলেছিল এবং তাদের সামরিক বাহিনীকে ভারতের অগ্রসরমান যুদ্ধযন্ত্রের সম্পূর্ণ ক্রোধের মুখোমুখি করে দিয়েছিল। ভারতীয় বিমান বাহিনী যখন আকাশে ছিঁড়ে ফেলল, তখনই শক্তিশালী আক্রমণকারীরা সীমান্তের দিকে তাদের তীব্র অগ্রযাত্রা শুরু করল। তারা তাদের সাথে করে নিয়ে এসেছিল ভয়ঙ্কর রাশিয়ান তৈরি T-90 ট্যাঙ্ক, ভারতের নিজস্ব অর্জুন ট্যাঙ্ক এবং সাঁজোয়া যানের একটি অবিরাম স্রোত, যা তাদের নিচের পৃথিবীকে একটি কাঁপানো বিমানে পরিণত করে। তাদের ট্যাঙ্ক এবং যান্ত্রিক পদাতিক বাহিনী ঠান্ডা, অবিরাম নির্ভুলতার সাথে পাকিস্তানি প্রতিরক্ষা ভেঙে ফেলে।
মাত্র 48 ঘন্টার মধ্যে ভারতীয় ইউনিটগুলি লাহোরের ফটকে পৌঁছে গেল। তারা শক্তিশালী স্থানগুলিকে এড়িয়ে যায়, পরিবর্তে শহরটিকে ঘিরে ফেলার সিদ্ধান্ত নেয়, শক্তি বৃদ্ধি এবং সরবরাহ বন্ধ করে দেয়। পাকিস্তানের মাটিতে প্রতিটি মাইল এগিয়ে যাওয়ার ফলে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি ক্রমবর্ধমান। কিন্তু ভারতের জেনারেলরা জানতেন সময় তাদের শত্রু। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতি আরোপের আগে তারা একটি নির্ণায়ক বিজয় অর্জনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সামনের দিকে এগিয়ে যায়। আরও দক্ষিণে ভারতীয় বাহিনী পাকিস্তানের শাম প্রদেশে ঢুকে পড়ে, হায়দ্রাবাদ এবং করাচির দিকে ছুটে যায়। তাদের লক্ষ্য ছিল পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় ধমনী বিচ্ছিন্ন করে দেওয়া, পাকিস্তানের অর্থনীতির প্রাণকেন্দ্র করাচি এবং দেশের বাকি অংশকে বিচ্ছিন্ন করে দেওয়া। ইতিমধ্যে কাশ্মীরে ভারতীয় বাহিনী পাকিস্তানি অনুপ্রবেশকারীদের তাড়ানোর জন্য নির্মম দৃঢ়তার সাথে লড়াই করেছিল। তবু তারা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গভীর পাল্টা আক্রমণ এড়িয়ে চলে, এই আশঙ্কায় যে কোনো আঞ্চলিক লাভ পাকিস্তানকে তার পারমাণবিক সীমা অতিক্রম করতে প্ররোচিত করতে পারে। সমুদ্রে ভারতের নৌবাহিনী নির্মম দক্ষতার সাথে অগ্রসর হয়। করাচির চারপাশে কঠোর অবরোধ আরোপ করে বাহক যুদ্ধ দলগুলি পাকিস্তানি উপকূলে অবস্থান নেয়। পাকিস্তানের বন্দর সুবিধা এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর উপর রামস ক্ষেপণাস্ত্রের বৃষ্টিপাত, এমনকি বিপুল চীনা বিনিয়োগে নির্মিত পাকিস্তানের মূল্যবান বন্দর গোয়াদরও আক্রমণের মুখে পড়ে, কারণ ভারতীয় যুদ্ধজাহাজগুলি প্রায় সম্পূর্ণ দায়মুক্তির সাথে আরব সাগরে শাসন করেছিল। যুদ্ধের প্রথম ভয়াবহ সপ্তাহে উভয় জাতিরই মারাত্মক ক্ষতি হয়। সামনের সারিতে ছিল তীব্র লড়াই, যুদ্ধগুলো ছিল তীব্র, কিন্তু দ্রুতই এটা স্পষ্ট হয়ে গেল যে ভারতের বৃহত্তর ওজন, বৃহত্তর সামরিক শক্তি, গভীর মজুদ, বৃহত্তর শিল্প শক্তি পাকিস্তানের হাইকমান্ডের অভ্যন্তরে ভারসাম্য নষ্ট করতে শুরু করেছে। লাহোর যখন ঘেরাওয়ের দ্বারপ্রান্তে এবং করাচি যখন শ্বাসরোধের মুখোমুখি, তখন অন্ধকারতম সম্ভাবনার ফিসফিসানি ভেসে উঠতে শুরু করে। পাকিস্তানের হাতে থাকা শেষ ভয়ঙ্কর তাস, কৌশলগত পারমাণবিক অস্ত্র, বাস্তবতার কাছাকাছি চলে এসেছিল। আমরা অ্যানিমেটরদের একটি ছোট দল নিয়ে আসল 4K 3 অ্যানিমেশন তৈরি করি, তাই দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করুন।